রাজধানীর অনেক পাম্পে আধা ঘন্টার মধ্যে মিলছে তেল, কমছে দীর্ঘ লাইন। প্রান্তিক অঞ্চলে লোডশেডিংয়ে ব্যাহত বিদ্যুৎ নির্ভর ব্যবসা। কালবৈশাখী সহ টানা বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। 4 দিনের জন্য সেটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 28 এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরিবারের কাছে মৃত আফরোজা 10 বছর পর জীবিত ফিরলেন সৌদি থেকে। দূতাবাসের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। নির্যাতনের শিকার হয়ে লেবানন থেকে ফিরলেন সিলেটের রহিমা। ফ্লোরিডায় 2 বাংলাদেশি হত্যায় অভিযুক্ত হিশামের বাড়ি থেকে বৃষ্টির ডিএনএ উদ্ধার। 24 ঘন্টায় মেলেনি বাকি দেহাবশেষ। সন্ধানে চলছে বিস্তৃত তল্লাশি। এবং মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে হামলাকারীর সঙ্গে সিক্রেট এজেন্টদের গুলি বিনিময়। মাত্র 40 ফিট দূরেই ছিলেন ট্রাম্প। দ্রুত সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীকে মানসিক বিকারগ্রস্ত বললেন ট্রাম্প। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি নাজমুস সাকিব। মধ্যপ্রাচ্য সংকটের 2 মাস পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে। ডিপো থেকে সরবরাহ বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। তবে ফুয়েল পাস সিস্টেম নিয়ে অভিযোগও রয়েছে। এই অবস্থায় গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন পাম্প কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আতিক মিসবা লগ্ন। একই চিত্র, অভিন্ন লাইন। জ্বালানি সংগ্রহের দীর্ঘ কাতারে নগরবাসী। মধ্যপ্রাচ্য সংকটের জেরে গত 2 মাস ধরেই এই দশা। তবে বর্তমানে ডিপো থেকে সরবরাহ বাড়ানো হয়েছে 20%। মতিঝিল, আসাদ গেট কিংবা তেজগাঁও সবখানেই কিছুটা স্বস্তির কথা শোনালেন গ্রাহকরা। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, আর 10 মিনিটের ভিতরে মনে হচ্ছে যে পেয়ে যাব। আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমি অলরেডি ইনশাল্লাহ তেলের পাম্পের কাছাকাছি চলে আসছি। ফুয়েল বাস সিস্টেম আছে। ফুয়েল বাস আগে ছিল 60 লিটার, এখন 25 লিটার। মোটামুটি 25 লিটার মাস চলে যাবে। 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত আমরা সিরিয়ালে ছিলাম, কিন্তু আজকে আমি আধা ঘন্টা পাম্পে আইছি। ফুয়েল পাস সিস্টেমে দেয়া হচ্ছে জ্বালানি। তবে এই পদ্ধতির দীর্ঘসূত্রিতা ও প্রযুক্তিগত বিড়ম্বনা নিয়েও অভিযোগ অনেকের। তো আমার তো মোবাইলই নেই, এখন কি আমি মোবাইলটা তেল পাবো না? আমি কি গাড়ি চালাবো না? আমি তো সিরিয়াল দিয়েই নিচ্ছি, তাহলে কেন তেল দিবে না? এই ব্যাপারটার প্রশ্নটার উত্তর চাই আমি এদের কাছে। এখানে একজনই নিচ্ছে, ওই অ্যাপস দেখছে, একজনই তেল দিচ্ছে, একজনই টাকা নিচ্ছে, তো সো একটু দেরি তো হবেই। ডিপো থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে আছে পাম্প কর্তৃপক্ষ। 20% তেল পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ আমরা গ্রাহককে দিতে সক্ষম হচ্ছি, তাই আগের সাথে লাইনটা আগে অনেকটা কমে এসেছে। জ্বালানি সংকটে চাকার এই দীর্ঘ ঘূর্ণন যেখানে থমকে আছে গতির জড়তায়, সেখানেই মিলছে স্বস্তির হাওয়া। এই লাইন যত ছোট হবে ততই স্বস্তি পাবে নগরবাসী। আর সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ের কবলে দেশের বেশিরভাগ জেলা। তবে শহরের তুলনায় প্রান্তিকে লোডশেডিং হচ্ছে বেশি। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য। প্রয়োজনীয় সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধান সহ অন্যান্য ফসল। সহকর্মীদের তথ্য ছবি নিয়ে সাবেদ সারোয়ারের প্রতিবেদন। দিনে রাতে বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ছোট বড় কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ঘন ঘন লোডশেডিংয়ের কবলে বন্দরনগরী চট্টগ্রাম। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই বাড়ছে দুর্ভোগ।
ব্যাহত হচ্ছে পাঠদান। বিদ্যুৎবিহীন ক্লাসে বসে বাড়ছে ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট। তবে এসএসসির পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। জেলায় প্রতিদিন 1250 মেগাওয়াটের বিপরীতে ঘাটতি থাকছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। একবার কারণ জ্বালে পুরো 2-3 ঘন্টার নিচে আসে না। আমরা ঘেমে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। বাচ্চারা গরমে একেবারে কাইল হয়ে যায়, ঘেমে যায়, নিয়ে যায়, সে মানে কি অবস্থা। তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ পশ্চিমের জেলা ঝিনাইদহ। লোডশেডিংয়ের কারণে দিনভর পরিশ্রমের পর রাতেও ঘুমাতে পারছেন না শ্রমজীবী মানুষ। সময়মতো সেচ দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ধান। ডিজেল সংকট ও দাম বাড়ার কারণে বাড়ছে সেচ খরচ। এদিকে চরম সংকটের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 46 ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার চালু করা হলেও 15 ঘণ্টার মধ্যেই যান্ত্রিক কারণে ফের বন্ধ হয়ে যায় একমাত্র ইউনিটটিরও উৎপাদন। সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে উত্তরাঞ্চলের গ্রাহকদের। চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতির মধ্যেই উপকূলীয় জেলা বরগুনা ও কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। কর্মসূচি থেকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানানো হয়। সাবিত সারওয়ার, এখন। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র রোদ আর গরমের সবচেয়ে বিপাকে নারী, শিশু আর শ্রমজীবীরা। এ অবস্থায় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 4 দিন এবং মে মাসের শুরুতে হতে পারে ভারী বর্ষণ। আর আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মিয়া আমিরুলের প্রতিবেদন। বৈশাখের আগমন থেকে দেশ জুড়ে তীব্র গরমের অনুভূতি। মাঝে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হওয়া বৃষ্টি সে গরম কিছুটা কমালেও সাম্প্রতিক দিনগুলোতে দেখা যায়নি বৃষ্টির ছিটেফোঁটাও। তপ্তরোদের উত্তাপ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ব্যবসা গরমে সেই অনুভূতি খানিকটা বেশি। অতিরিক্ত এত গরম পড়ছে, মানে কালকে আমার অবস্থা বেশি, অফিস তো যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাই কারণে বাইরে যাইতে ভালো লাগে না, অনেক গরম লাগে। গরমের দিনটা তো এই যে জ্যামের মধ্যে বসে থাকতে হয় গরমে, তারপরে অফিস যাতায়াত, বাসায় যাওয়া, তো আসলে তা। আমি পর্তুগাল থাকি, আর বাংলাদেশে প্রচণ্ড গরম আর বৃষ্টি হয় না, আর ট্রাফিক জ্যাম সব কিছু মিলে খুবই অসহ্যকর হয়ে গেছে আর কি। এমন অবস্থায় বৃষ্টি নিয়ে সুখবর আবহাওয়া অধিদপ্তরের। আগামী 4 দিন এবং মে মাসের শুরুতে হতে পারে ভারী বর্ষণ। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্য দিয়ে অতি ভারী বৃষ্টির আভাসও রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা রয়েছে, সেটা আজকের আবার সকাল 9টা থেকে আপডেট করা হয়েছে। অর্থাৎ পরবর্তী 4 দিনের জন্য সেটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার দুপুর থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে আছে কালবৈশাখীর পূর্বাভাসও। ঘন্টায় যার মাত্রা 60 থেকে 80 কিলোমিটার বা তার বেশি হতে পারে। আজকে দুপুর 12টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের এই 4টা বিভাগের উপর দিয়ে 60 থেকে 80 কিলোমিটার বা তার অধিক বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এরকম একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টিপাত কমলে মে মাসের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আবারও বাড়তে পারে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই সফরে প্রধানমন্ত্রী উলাসী খালের পুনর্খনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন। এ নিয়ে আরও জানাতে শহরের ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানতে চাই যে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের যে উদ্দীপনা কিংবা তারা কি বলছেন?
আগামীকাল সকালে তারেক রহমান যশোরে আসবেন এবং যশোরে সরাসরি যে বিমানবন্দরে নামবেন, সেখান থেকে যশোরের শার্শা উলসি যে খাল রয়েছে সেই খালকে পুনঃখনন করবেন। তারপর সেখান থেকে আসবেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে পরিদর্শন করবেন। তারপর বিকালে আমরা যেখানে রয়েছি যশোর ঈদগাহ মাঠ, এই মাঠে তিনি ভাষণ দিবেন জনসভায়। সেই ভাষণের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনি দেখছেন যে শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছে এবং যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী করছেন। মাঠ দেখছেন বিভিন্নভাবে দেখছেন যে ডগস্কোয়াড সেটি নিয়ে আসছেন, সেই তারা পরিপূর্ণ করছেন। পাশাপাশি নেতাকর্মীরা কিন্তু উদ্দীপিত, কারণ দীর্ঘদিন পর হলেও যে যশোরের উন্নয়ন এর জন্য এই প্রধানমন্ত্রী আসছেন এমনটি দাবি করছেন বিএনপির যারা নেতা রয়েছেন তারা। আমরা দেখেছি যে শহরে বিভিন্ন ফেস্টুন টানানো হয়েছে এবং কয়েকটা গেট করা হয়েছে এবং জাঁকজমকপূর্ণ ভাবে কিন্তু এই অনুষ্ঠানটি রয়েছে এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন মাইক টানানো হয়েছে, প্রচার প্রচারণা বিভিন্ন ভাবে তারা কিন্তু চালিয়ে আসছেন একদম শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা সেটি তারা চালিয়েছেন এবং এই মুহূর্তে যে আমরা দেখছি যে মাঠ প্রায় প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। আর কিছু আগামীকাল এর জন্য অপেক্ষা করছেন যশোরবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, সে খবর জানাচ্ছিলেন রিপন হোসেন। অবশেষে আগস্টেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। সেদিনই এই উদ্বোধন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর আগামী মঙ্গলবার থেকে প্রথম ইউনিটে জ্বালানি রড দেওয়ার কার্যক্রম শুরু হবে। তবে এই ইউনিট থেকে পূর্ণ মাত্রায় সুবিধা মিলবে জানুয়ারিতে। 2027 সালের বছরের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট থেকে গ্রিডে যুক্ত হবে 2200 মেগাওয়াট বিদ্যুৎ। বিস্তারিত প্রতিবেদনে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 22 এপ্রিল বিকেল 3টায় রাশিয়ার সহায়তায় তৈরি রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শুরু হবে ফুয়েল লোডিং কার্যক্রম। এরপর চলতি বছরের আগস্ট থেকে মিলবে মেগা এই প্রকল্পের সুফল। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আর আগামী বছরের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। Let's say middle of August or 3rd week of August, আমরা আল্লাহ চাইতো 300 megawatts বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। We'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 আমরা 1000 plus megawatt আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিড দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে 2027 সালের জুনে। সে বছরের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিট মিলিয়ে মোট 2200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027 ফুয়েল লোডিং শুরু হবে। ওটা ধরে আলাদা 3 মাস লাগবে। হ্যাঁ ওর 3 মাস লাগবে। ধরুন বাই 2027 অগাস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি আল্লাহ চাই তো ইফ গোজ এভরিথিং রাইট দিতে পারবো আল্লাহ চাই। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সব নির্দেশনা মেনে কাজ এগিয়ে চলছে। বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় গ্রিড লাইনও প্রস্তুত। এখন প্রকল্পটিতে কর্মরত আছেন 5000 রুশ কলাকুশলী এবং 20,000 বাংলাদেশি কর্মী। ধাপে ধাপে কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব বাংলাদেশি জনবলের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত। দেখছেন এখন দুপুর। পরিবারের কাছে মৃত সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার প্রায় 10 বছর পর দেশে ফিরেছেন। পরিবারের সন্তান দিতে না পারা এই নারীকে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথমে ব্র্যাকের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পরিবার ফিরে পায় এই নারী।
দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন মেয়েকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবা মা। সহায়তাকারী সংস্থা বলছে, বিদেশে থাকা দূতাবাস উদাসীনতায় এমন পরিণতির শিকার হচ্ছেন নারী কর্মীরা। এমন প্রায় 1.5 শতাধিক নারীকে পরিবারের কাছে ফিরতে সহায়তা করা হচ্ছে। বাকিটা জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রায় 10 বছর পর জীবিতাবস্থায় মা বাবার কাছে ফিরল সৌদি আরব প্রবাসী আফরোজা আক্তার। যোগাযোগ না থাকায় মেয়ে বেঁচে নেই বলে ধরে নিয়েছিলেন কুমিল্লা 14 গ্রামের মোহাম্মদ আলী ও ফাতেমা বেগম। দীর্ঘ সময় পর মেয়েকে ফিরে পেয়ে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। দরিদ্র সংসারের হাল ধরতে দালালের প্ররোচনায় 2016 সালে মেয়েকে সৌদি আরব পাঠান এই দম্পতি। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল প্রথম 1.5 বছর। সেই সময় টাকাও পাঠান এই রেমিটেন্স যোদ্ধা নারী। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কেটে যায় প্রায় 9 বছর। বাবা মা ধরে নেন দেশটিতে মারা গেছেন আফরোজা। 1.5 বছর মাঝে খবর পাইছি, 1.5 বছরের পরে আর এই পর্যন্ত আর খবর আছে। বাঁচিতে না চাইতে মনে হচ্ছে নাই দুনিয়াতে আর হইতেন না, হাসি এটা শুকর। আফরোজা জানান, দেশটিতে গৃহকর্মীর কাজ করতেন তিনি। 1 বছর পর থেকে বেতন বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দিতেন না তারা। পরে পুলিশের সহায়তা নিয়ে আফরোজা দেশে ফেরার সুযোগ পায়। টাকা চাইলে টাকা দিত না, ও ফোনটা দিত না। এখন আমার সমস্যা না, ফোনটা না দিলে মামা বাবা আছে, বোন আছে, ভাই নেই। সৌদি আরবের পুলিশের হেফাজতে থাকা এই নারী গেল 17 এপ্রিল দেশে ফিরে আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখে তাকে চিহ্নিত করে সিভিল এভিয়েশন সিকিউরিটি। প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ব্রাকে পাঠিয়ে দেয়। পরে পরিবারের সন্ধান পায় সংস্থাটি। আমাদের দূতাবাসকে আরেকটু গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে একটা মানুষ যখন বিদেশে কর্মসংস্থানে যাচ্ছে, চুক্তির মেয়াদ আছে, এটা যদি কোনো একটা অনলাইন সিস্টেমে থাকে যে সেই ব্যক্তি তার পরিবারের সাথে যোগাযোগ করছে কিনা, দেশে ফিরে আসলো কিনা, ছুটিতে পাঠালো কিনা নিয়োগকর্তা, এই জিনিসগুলো যদি মনিটরিং না করা হয়, তাহলে এই ধরনের আফরোজা আক্তারের মতো আরও মানুষের কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এসব ঘটনায় বিদেশে থাকা দূতাবাসগুলোর কোনো সহায়তা পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। গেল 8 বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় 1.5 শতাধিক নারী কর্মী এভাবে ফিরে এসেছে পরিবারের কাছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননে অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন রহিমা আক্তার নামে এক গৃহকর্মী। 8 মাস আগে লেবানন যান তিনি। চুক্তি ভঙ্গ করায় প্রতি মাসে তার বেতন থেকে $50 কেটে রাখে মালিকপক্ষ। শুধু তাই নয়, চুরির অপবাদ সহ সহ্য করতে হয় শারীরিক অত্যাচার। এ অবস্থায় লেবাননে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরেন রহিমা। এছাড়াও তার মালিকের বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থা, আদায় করা হয় বকেয়া বেতন। বাংলাদেশ সরকারের কাছে পুনর্বাসনের প্রত্যাশা জানান নিঃস্ব রহিমা। খুন হওয়ার খবর নিশ্চিতের 24 ঘন্টা পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের হদিস এখনো মেলেনি। কিছুতেই মুখ খুলছেন না জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে গ্রেপ্তার হিশাম সালেহ। লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে তদন্তকারী দল। এই অবস্থায় হিশাম সালেহকে জামিন না দিয়ে কারাবন্দী রাখার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়া বাংলাদেশি 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজের পর তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিল লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলেও বৃষ্টির মরদেহের হদিস এখনো মেলেনি। এদিকে জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে জামিল লিমনের রুমমেট হিশাম সালেহকে গ্রেপ্তারের 24 ঘন্টা পেরিয়ে গেছে। অভিযুক্ত আসামির বাসা থেকে পাওয়া রক্ত ও অন্যান্য আলামত থেকে ডিএনএর মিল পাওয়ায় নাহিদা বৃষ্টিও খুন হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী দল। তবে মরদেহ কোথায় সে বিষয়ে এখনও মুখ খোলেননি জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার হিশাম সালেহ। এই অবস্থায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার জলাশয় সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির মরদেহ উদ্ধারেও
অভিযান অব্যাহত রয়েছে। আর পূর্ব পরিকল্পিত দুটি হত্যাকাণ্ড, বেআইনিভাবে মৃতদেহ সরানো, প্রমাণ নষ্ট করা সহ বেশ কয়েকটি অভিযোগে হিশাম সালেকে জামিন না দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্যাম্পা বের একটি আদালত। পরবর্তী শুনানি 28 এপ্রিল। হিশামের বিরুদ্ধে 2023 সালে পারিবারিক সহিংসতা এবং জনশূন্য বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তারের রেকর্ডও রয়েছে। এদিকে দুই শিক্ষার্থীর পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। আমার নিজের সঙ্গে কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। 16 এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। জামিল লিমনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর নাহিদা বৃষ্টিও খুন হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান। এর আগে বাংলাদেশে থাকা বৃষ্টির পরিবারকে ফোন করে তার মৃত্যুর খবর জানায় তদন্তকারী দল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। রোববার রাজধানীতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবাদ করার আগে গণমাধ্যমের যাচাই করা উচিত ছিল। তবে সাংবাদিক টেলিগ্রাম গ্রুপের সত্যতা দেখানোর পর সরকার সচেতন হচ্ছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষা নিয়ে সবাই সন্তুষ্ট। টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে, কিন্তু এটা তো মিডিয়ারা শেয়ার করছে কেন? আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিশেষ করে আপনারা মিডিয়া যদি সচেতন হন তাহলে এটা হতো না। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত টাস্ক ফোর্সকে আরও 6 মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এএফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট পুলিশের তদন্ত সংস্থা পিবিআই এর প্রধানকে দিয়ে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে দেন। তবে 2 দফায় সময় বাড়িয়েও তদন্ত শেষ করতে ব্যর্থ হয় কমিটি। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার কাজল জানান, সাগর রুনি হত্যার পর প্রাথমিক তদন্তের কোনো তথ্য উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্ক ফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত 125 বার পিছিয়েছে। তৃতীয়বার টাস্ক ফোর্স গঠন করার পরে যে সময় নেওয়া হয়েছে, আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন যে আরও অমুককে জিজ্ঞাসা করতে হবে, যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই, কেন তাদেরকে হত্যা করা হলো। দাম্পত্য কলহ বলছেন না, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছেন না, পেশাজীবী কোনো কাজ বলছেন না, জমি জমার কোনো বিষয় বলছেন না, তাহলে কি ওই সময় পুলিশ প্রশাসনের তদন্তকারী সংস্থা, এমনকি অন্যান্য সংস্থা, তাদের যারা দায়িত্বরত ব্যক্তি ছিলেন, আসলে তাদের কারোর কাছে এই বর্তমান টাস্ক ফোর্স কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এখনকার যারা টাস্ক ফোর্সের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু ঘটনার অব্যবহিত পরে এখানে যাননি। তাদের কিন্তু সেইখানে ক্রাইম সিন সম্পর্কে তারা যখন এই দায়িত্ব পেয়েছেন তখন কিন্তু আর ক্রাইম সিন বলে কোনো সিন নাই। রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 2 জন, ময়মনসিংহে 3 ও সিলেটে 1 জনের প্রাণ গেছে। তীব্র গরমে পানিশূন্যতা, ডায়রিয়া সহ নানা রোগের মধ্যে হামের সংক্রমণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। অন্যদিকে শুরুতে চিকিৎসা নিতে না পারায় একই পরিবারের আক্রান্ত হচ্ছে একাধিক সদস্য। টিকাদান শুরু হলে এর ফল পেতে অন্তত 3 সপ্তাহ লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মতল মেডিকেলে নিয়েছিলাম, ওখান থেকে ফেরত দিচ্ছে, পরে ঢাকা মেডিকেলে নিয়েছিলাম, ও জায়গাতেও ফেরত দিচ্ছে, বলছে যে এই মেডিকেলে আসার কথা। তারপরে এই মেডিকেলে আসলাম, আসার পরে ভর্তি করছি, পরে দেখি রেশ। প্রথম হয়েছে আমার স্ত্রী বউর, পরে হয়েছে আমার বাচ্চাটা, পরে ধরছি স্যার অগ 2টার। ওর চিকিৎসা করবো না, ওর চিকিৎসা করবো না, আমার চিকিৎসা করবো না, ওর চিকিৎসা করবো। পরীক্ষা করে করলা হাসপাতাল বলে পরীক্ষাগুলা টোটাল এমএমএল আমার 17,000 টাকা আমার এই কদিনে, এই 15 দিনে শেষ হয়ে যেতে আছে। নিচে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হামলাকারী কোল অ্যালনকে হেফাজতে নিয়েছে সিক্রেট সার্ভিস। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ছুরি। অ্যালান এরই মধ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট নন, তার হামলার লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। এদিকে হামলাকারীকে মানসিক বিকারগ্রস্ত উল্লেখ করে ট্রাম্প বলেছেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক সহিংসতা হয়। আজকের হামলা জাতিকে আরও সংঘবদ্ধ করবে। আর এফবিআই পরিচালক নিশ্চিত করেছেন সোমবারের মধ্যে হামলাকারীকে আদালতে তোলা হবে। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। এ যেন এক হলিউড সিনেমার দৃশ্য। ফার্স্ট লেডিকে নিয়ে বলরুমে প্রধান অতিথির আসনে দাপুটে ভঙ্গিতে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেট, হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। আচমকাই শোনা গেল একাধিক গুলির শব্দ। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের সদস্যরা বলরুমে এসে ট্রাম্প ও অতিথিদের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন। নিরাপত্তা কর্মীদের নির্দেশেই ডিনার টেবিলের নিচে লুকিয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ও অতিথিরা। এরপর দ্রুত ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডিকে। সিবিএস নিউজ জানিয়েছে, হামলাকারী ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। কেলটেক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। অনুষ্ঠান চলাকালে তিনি প্রথমে ওই ভবনের লবিতে সিকিউরিটি চেকপোস্টের সামনে উপস্থিত হন। সেটি পার হওয়ার পর সিক্রেট সার্ভিস বুঝতে পারে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ সময় আচমকাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তখন পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। স্বয়ংক্রিয় বন্দুক থাকায় তাকে নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সিক্রেট সার্ভিসের সদস্যদের। এক পর্যায়ে হামলাকারী ধরাশায়ী হয়। তবে এ সময় এক সিক্রেট সার্ভিস এজেন্টের গুলি লাগে। তবে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার আঘাত তেমন গুরুতর নয়। আরও জানা গেছে, লবি থেকে এই চেকপয়েন্টের দূরত্ব ছিল মাত্র 100 ফুট, আর যেখান থেকে বন্দুকধারী আটক হয় তার থেকে মাত্র 40 ফুট দূরেই ছিলেন অতিথিরা। হামলাকারীকে আটকের পর অতিথিদের একে একে ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়। I was in the lower lobby there, and right before the escalator that goes down, and we heard 3 shots back to back, pop, pop, pop. I'm at the Washington Hilton. I've been taken out of the main ballroom after the sound of the shots fired. The Secret Service is now in charge of this. এরপর এফবিআই পরিচালককে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প। প্রথমেই জানিয়েছেন, নৈশভোজের বন্দুক হামলার ঘটনা ফার্স্ট লেডির জন্য অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা। তবে তিনি মনে করেন এই হামলা মার্কিনীদের আরও একতাবদ্ধ করেছে। And he was taken down by some very brave members of Secret Service, and they acted very quickly. তবে আটককৃত ব্যক্তি রাজনৈতিক বিদ্বেষ থেকে হামলা করেছিল কিনা তা স্পষ্ট নয় বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। স্বীকার করেছেন, পেনসিলভেনিয়ায় তাকে যে হত্যা চেষ্টা করা হয়েছিল, এই হামলা সেই দুর্বিষহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হোয়াইট হাউস বিটের সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী 31 বছর বয়সী কোল অ্যালেনের বিরুদ্ধে মেলেনি পূর্ববর্তী অপরাধের কোনো রেকর্ড। ক্যালটেক বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই ব্যক্তি পেশায় একজন শিক্ষক। ফলে প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এই হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন অ্যালেন? আরও চাঞ্চল্যের বিষয়, এমন হাই প্রোফাইল অনুষ্ঠানে কিভাবে অস্ত্র নিয়ে মূল ভেন্যুর এতটা কাছাকাছি পৌঁছে গেলেন তিনি? সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের ভেন্যু ছিল ওয়াশিংটন ডিসির হিলটন হোটেল। এবারই প্রথম এই আয়োজনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য, হোয়াইট হাউস কর্মকর্তা, সাংবাদিক কলাকুশলীতে ভরা এই হাই প্রোফাইল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল মার্কিন সিক্রেট সার্ভিস সহ ডিসি পুলিশ। কিন্তু ঠেকানো গেল না অঘটন। ভেন্যুর চেকপোস্ট পেরিয়ে মূল ভেন্যুর খুব কাছে চলে যান হামলাকারী কোল অ্যালেন। এ সময় বলরুমের অতিথিদের থেকে তার দূরত্ব ছিল 40 ফুটেরও কম। সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে তাকে আটক করা হলেও অনেক আশঙ্কার জন্ম দিচ্ছে এই ঘটনা। সিএনএনের তথ্য, আগে থেকেই হিলটন হোটেলে অবস্থান করা অ্যালেনকে স্বয়ংক্রিয় একাধিক পিস্তল, শটগান আর ছুরিসহ আটক করা হয়। কোল অ্যালেনের কক্ষ সিলগালা করে তল্লাশি করেছে পুলিশ। তাদের ধারণা, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, নিঃসঙ্গ নেকড়ের মতো নিজে নিজেই কোনো কারণে প্রভাবিত হয়ে এই হামলার সিদ্ধান্ত নেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বয়ান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার বিশ্লেষণ করে সিএনএন জানাচ্ছে, বলরুমের মূল নিরাপত্তা চৌকির 50 গজ দূর থেকে শটগান হাতে দৌড়ে আসার চেষ্টা করেন অ্যালেন। নিরাপত্তা তল্লাশি কেন্দ্রের মেটাল ডিটেক্টর অতিক্রম করার সময় সিক্রেট সার্ভিস এজেন্টদের বাধার মুখে পড়েন তিনি। কিন্তু যদি এই হামলাকারীর কাছে বিস্ফোরক জাতীয় কোনো অস্ত্র থাকত, তাহলে কিভাবে তাকে ঠেকাতেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা? এটি এখন বড় প্রশ্ন। তবে অ্যালেনের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধের রেকর্ড মেলেনি। ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা কোল অ্যালেন C2 এডুকেশন নামের একটি টিউটরিং সার্ভিস বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একসময় পেয়েছেন সেরা শিক্ষকের সম্মাননাও। তাই কি কারণে এমন হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন তা জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত, কারণ সেদিনই তাকে আদালতে তোলা হবে। লিঙ্কডইন সহ সামাজিক মাধ্যমে নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন অ্যালেন। আরও জানা গেছে, 2024 সালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারে অনুদানও দিয়েছিলেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার পশ্চিমবঙ্গের নির্বাচনেও জেনজি প্রভাব। রাজ্যটিতে চলমান বিধানসভার নির্বাচনে জেনজি বা তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হতে চলেছে, তবে তা প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবে। কলকাতা থেকে বাকিটা জানাচ্ছেন দীপক দেবনাথ। পশ্চিমবঙ্গ জুড়ে এখন নির্বাচনী প্রচারের আমেজ। ইতোমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে, বাকি রয়েছে শেষ বা দ্বিতীয় দফার ভোট। সড়ক, অলিগলি, দেওয়াল সব জায়গাতেই প্রার্থীদের সমর্থনে পোস্টার, ব্যানার, পতাকা দেখা যাচ্ছে। ভোট দিন, ভোট দিন এই স্লোগানে মুখরিত সর্বত্র। প্রচারের প্রতিশ্রুতির ডালে সাজিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিভিন্ন দলের প্রার্থীরা, কিন্তু তাদের উপরে তরুণ প্রজন্ম কতটা ভরসা রাখেন? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা 6,75,00,000 মতো। এর মধ্যে তরুণ ভোটার 1/5 বা তার বেশি। নির্বাচনের ফলাফলে এসব ভোটারদের পছন্দ অপছন্দ যথেষ্ট গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। সম্মান নিয়ে বাঁচতে গেলে তরুণ প্রজন্মের ভোটাররা মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পে মাসিক ভাতার মতো উদ্যোগগুলো তরুণদের সমর্থন আদায়ের জন্য নেওয়া হলেও তারা স্থায়ী কর্মসংস্থানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জনকল্যাণকারী সবকটা স্কিমই ভালো, কিন্তু তার সাথে কলকারখানা দরকার, তার সাথে এমপ্লয়মেন্ট দরকার, সেগুলো জেনজিদের নেই। পড়াশোনার পর যাতে তারা একটা চাকরি পায়, যাতে তাদের সংসারটা চলতে পারে। আমরা চাইছি শিক্ষা যা সবার জন্য হোক, আমরা চাইছি কাজ যা সবার জন্য হোক। বেকার যুবক যুবতীরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের চাকরি পাক, সমস্ত কলকারখানার দরজা খুলে যাক। জেনজি কেবল ভোটার নয়, বরং নির্বাচনকে প্রভাবিত করার মতো একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এই প্রজন্ম পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতার তৈরি, ভোটদান এবং ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন বাকি থাকলেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভারতের বাকি 4 রাজ্যের বিধানসভার নির্বাচন। এগুলি হল তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরি। প্রতিটি রাজ্যের ভোটেই জেনজি এবং তরুণ ভোটারদের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি সামনে উঠে এসেছে। 5 রাজ্যের ভোটের ফলাফল জানা যাবে আগামী 4 মে। দীপক দেবনাথ, এখন কলকাতা। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। সার্কভুক্ত ফুটবলারদের লোকাল হিসেবে খেলানোয় আগে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের ফুটবলাররা। সে প্রেক্ষিতে রোববার সকালে 6টি দাবি নিয়ে বাফুফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় ফুটবলাররা। বৈঠকে প্রাথমিকভাবে দেশি ফুটবলারদের সঙ্গে একমত পোষণ করলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না বলে জানিয়েছেন বাফুফে কর্তারা। তাদের যে এজেন্ডা বা দাবি ছিল সেটা আমরা আবার তারা একমত হয়েছি। তারা আমাদের এখানে আলোচনার সাপেক্ষে তারা একটা লিখিত আবার একটা কিছু লিখিতভাবে দিয়েছে এবং এটা নিয়ে আমরা প্রেসিডেন্ট বলছে এই প্রেক্ষাপটটা আমরা যেহেতু উনি নাই, উনি প্রিপেয়ার কংগ্রেসে আপনারা জানেন বাইরে আছে, দেশের বাইরে আছে, উনি আজকে ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে এটা সমাধান করা হবে। শুধুমাত্র ব্যাটিং কিংবা বোলিং না,
টি-20 স্কোয়াডে থাকা অলরাউন্ডারদের কাছ থেকে বাড়তি পারফরম্যান্স চাই। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের জন্য পর্যাপ্ত সময় থাকায় যাচাই করতে চান আরও কিছু নতুন মুখ, লম্বা করতে চান ব্যাটিং লাইন আপ। আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করে টিম গোছাচ্ছি, সাথে সিলেক্টর আছে, সাথে কোচ আছে। টি-20 ফরম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1 উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেইন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।